তামিমের মিল্লাতে পড়াশোনা করেছি, এই পরিচয়টুকু দিতে পারিনি। দেশের মধ্যে সবচেয়ে বড় ম্যাসাকার যে দুইটা জায়গা হয়েছে, একটা হচ্ছে যাত্রাবাড়ি সবচেয়ে বেশি, আর সেকেন্ড অপশনই আসবে উত্তরা। ছাত্রলীগকে মারার জন্য লাঠি, স্ট্যাম্প সহ বিভিন্ন সরঞ্জাম সাপ্লাই করেছেন। পিছন থেকে এই মেকানিজমের কাজগুলো ছাত্র শিবির কন্ট্রিবিউশন রেখেছে। আমরা তামিমের মিল্লাত প্রায় 5 জন শহীদ দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমি যখন গুলিবিদ্ধ হয়েছি, ডাক্তার অপারেশনের টাকা নেয়নি। অনেকেই আবেগের জায়গা থেকে আমার পকেটে এসে 500-1000 টাকা গুঁজে দিচ্ছে। আমাকে কে একজন ওষুধ কিনে দিয়েছে, আজও আমি তাকে চিনি না। আমরা প্রায় 3.25 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ করেছি, এসি থেকে শুরু করে সার্বিক সামগ্রিক সংস্করণ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ নির্মাণ হওয়ার পরে হয়নি। বিদ্যুৎ সংযোগটা বন্ধ করে রেখেছে, এগুলো মন্ত্রণালয় ওকে করে দিয়েছে, সাইন হয়ে গেছে, বাজেট পাস হয়ে গেছে অনেকগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র পলিটিক্যাল কারণে যে এই ডাকসুর হাত দিয়ে হয়েছে, এটা হইতে দেবে না, এই কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। একটা প্রজেক্ট ওকে করে আনতে যারা মন্ত্রণালয়ে দৌড়ায় তারা জানে যে আসলে কি পরিমাণ কাঠখড়ি পোড়াইতে হয়। একটা সময় গিয়ে আসলে আমি ধৈর্য হারায় ফেলছি। বিশ্ববিদ্যালয়ে প্রশাসন যেহেতু পলিটিক্যালি নিয়োগ হয়েছে, তারা এই দুঃসাহস করবে না যে ডাকসু দেয়ার। বাট আমরা এখনো পর্যন্ত বলে যাচ্ছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অন্ততপক্ষে শিক্ষার্থীদের মধ্যে এই ভয় আতঙ্কটা চরম পর্যায়ে, যে সরকার দলীয় ছাত্র সংগঠন কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের কাজগুলো হাতে নিলে শিক্ষার পরিবেশ এবং ওভারঅল শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাগুলো আছে, শিক্ষার্থীরা এটা কোনোভাবেই তাদের উপর আস্থা রাখবে না এবং তাদেরকে গ্রহণ করবে না। দেশ এবং জাতির স্বার্থেই ডাকসুকে কার্যকর রাখা অনেক বেশি জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণীয় কিছু ঘটনা একটু জানতে চাই। চেনে না অচেনা মায়েরা খাবার নিয়ে আসছে একটা টিফিন বাটিতে, সেই খাবার হয়তো 1-2 জন খাইলেই শেষ হয়ে যায়, একজন এক লোকমা খাইয়ে পাশের জনকে দিয়ে দিচ্ছে। এই যে মমত্ববোধ, এই যে মাতৃত্ব নেমে এসেছিল সেই জুলাইয়ের রাস্তায়। দিন শেষে মাদ্রাসার ছাত্ররা পিছনেই পড়ে থেকে যাচ্ছে। জুলাইয়ে প্রত্যেকের অবদান, কারো অবদান ছোট করে দেখার না, তবে মাদ্রাসার শিক্ষার্থীরা তো আসলে তারা একেবারেই নিঃস্বার্থভাবে দেশের জন্য এবং এই যে ধর্মকে যে এতদিন পর্যন্ত একটা জঙ্গিবাদের একটা ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, এই জাতাকুল থেকে বের হওয়ার জন্য তারা রাস্তায় নেমে আসে। 5ই আগস্টের গল্প সকালবেলা অনেক উৎকণ্ঠা ছিল যে কি পরিমাণ ম্যাসাকার, কি পরিমাণ ক্রসফায়ার আজকে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রজন্ম 24-এর লাল জুলাইয়ের গল্পে আবারও আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের আরও একজন পছন্দের মানুষকে, যার নেতৃত্বের গুণ ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত রয়েছে পুরো দেশ জুড়ে। আমাদের সাথে রয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল বিনহাস ভাই। আসসালামু আলাইকুম। প্রজন্ম 24-এর মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মেয়াদ তো প্রায় শেষ দিকে, কেমন চলছে ডাকসুর কার্যক্রম? ডাকসুর কার্যক্রম শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি। মাঝে জাতীয় নির্বাচন, প্রশাসন পরিবর্তন হওয়া, প্রশাসনের অনেক আমলাতান্ত্রিক জটিলতা, অসহযোগিতা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে শেষ সময়টুকু সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছি। আপনারা বলছেন যে আপনারা ডাকসুর জন্য বাজেট নিয়ে আসছেন, ফান্ড নিয়ে এসেছেন, কিন্তু তাও প্রশাসন আপনাদেরকে কাজ করতে দিচ্ছে না, অসহযোগিতা করছে। আমরা একটু বিস্তারিত জানতে চাই, প্রশাসন আপনাদেরকে কি ধরনের অসহযোগিতা করছে এবং কেন করছে? প্রশাসনের অসহযোগিতাগুলো অবর্ণনীয়, সেটা ধরে ধরে বলতে গেলে অনেক। যেরকম আমরা সবচেয়ে বড় যে বিষয়টা বলি, 2840 কোটি টাকার একটা প্রজেক্ট, উন্নয়ন প্রকল্প, যেখানে 10টা হল নির্মাণ করার কথা, যেটা বিগত যেই ভিসি স্যার ছিলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খানের অক্লান্ত প্রচেষ্টার ফলে এটা আসছে এবং ডাকসু আমরা শুরু থেকেই সর্বোচ্চটুকু সহযোগিতা করে আসছি এটার সাথে। সেটা এখন আবার রিভিউ পাঠানো হয়েছে। কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা সবচেয়ে বড় একটা উন্নয়ন প্রকল্প। এটা শুধুমাত্র পলিটিক্যাল কারণেই রিভিউ পাঠানো হয়েছে, যে এটা সাবেক ভিসির নাম হবে। ডাকসুর আমলে এই বড় প্রজেক্টটা এসেছে, সেটা কিন্তু আমাদের সাবেক ভিসি স্যার আমাদেরকে সাথে নিয়ে সেটার ভিত্তিপ্রস্তর উদ্বোধন পর্যন্ত করে গিয়েছেন। শুধুমাত্র এরকম কিছু নিছক পলিটিক্যাল কারণেই, যেটা ডাকসুর হাত দিয়ে হয়েছে, এই কারণে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আমরা প্রায় 3.25 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ করেছি, এসি থেকে শুরু করে সার্বিক সামগ্রিক সংস্করণ, যেটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ নির্মাণ হওয়ার পরে হয় নাই। সেটাই পলিটিক্যাল কারণে সেটার বিদ্যুৎ সংযোগটা বন্ধ করে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, সেখানে প্রায় 2 কোটি টাকার উন্নয়ন প্রজেক্ট, এটা বিকেএসপি থেকে আনা হয়েছে, সেটাও
কোনো প্রকার মানে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা চলে আসছে, বাট সেই প্রজেক্ট আমাদেরকে রান করতে দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে আমরা মেয়েদের জন্য কোনো কেন্দ্রীয়ভাবে জিমনেশিয়াম ছিল না, খুবই আধুনিক মানের একটা জিমনেশিয়াম করা হয়েছে, সেটা উদ্বোধন করতে দিচ্ছে না। এরকম আরও অসংখ্য প্রকল্প আছে যেগুলো আমরা হাত দিয়েছিলাম, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অথবা সরকার পরিবর্তিত হওয়ার পরে মন্ত্রণালয় থেকে আমরা অনেকগুলো প্রজেক্ট বিভিন্নভাবে ওকে করে এনেছিলাম। সেগুলো সব কোনো প্রকার কারণ দর্শানো ছাড়া, আমাদেরকে কোনো নোটিশ করা ছাড়া, যেটা যেই পর্যায়ে ছিল সবগুলো স্থগিত হয়েছে। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংক্রান্ত অনেকগুলো বিষয় ছিল, সেখানে আমারই প্রজেক্ট অনেকগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এটা একটা উন্মুক্ত ক্যাম্পাস, সেখানে পরিবেশ নিয়ন্ত্রণ করা খুবই একটা দুঃসাধ্য কাজ। তো সেইখানে 4টা পাবলিক টয়লেট, যেহেতু এখানে রিক্সা চালক থেকে শুরু করে অনেক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের লোকজন আসেন, তো স্বাভাবিক প্রাকৃতিক ওজোর সারার জন্য সেটা বিশ্ববিদ্যালয় হলে গিয়ে মিট আপ করা কঠিন। তো পাবলিক টয়লেট স্থাপন এটা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসনের সাথে আগের প্রশাসনের সাথে বসে প্লেস সিলেকশন হয়ে গেছে, বাজেট হয়ে গেছে, সব কিছু কাজ জাস্ট স্টার্ট করবে, এর মধ্যে জাতীয় নির্বাচন, সেই কাজটা স্টপ হয়ে গেছে। ক্যাম্পাসে আমাদের বড় বড় 4টা পুকুর আছে, জগন্নাথ হলে একটা পুকুর, জহুরুল হক হলে একটা পুকুর, মুজিব হলে একটা পুকুর আছে, আরেকটা হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুর। এই 4টা পুকুর সুন্দর করে পার বাধাই করে সেটার পানি পরিশোধন করা, সেটাকে লাইটিং করে সুন্দর একটা পরিবেশের মধ্যে নিয়ে আসা, এগুলো সব প্রজেক্ট মন্ত্রণালয় থেকে উপদেষ্টা জরুরি ভিত্তিতে এগুলো করার ব্যাপারে সাইন করে দিয়েছেন, অনুমোদন হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য সংক্রান্ত আমার অনেকগুলো প্রজেক্ট ছিল, প্রত্যেকটা হলে আপনারা জানেন যে প্রায়শই বাংলাদেশও ভূমিকম্পের মধ্য দিয়ে গিয়েছে। সেই ভূমিকম্প সংক্রান্ত অনেকগুলো প্রজেক্ট মানে যেগুলো আমরা ইমার্জেন্সি আমাদের নেট হয়, প্রয়োজন হয়, সলভ করা দরকার। এর মধ্যে প্রত্যেকটা হলে একটা করে স্ট্রেচার, যে হঠাৎ করে কেউ একজন অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্স তো 5তলায় 7তলায় যেতে পারবে না, সেখান থেকে সিঁড়ি দিয়ে নামানো কঠিন, ইমার্জেন্সি সিচুয়েশনে লিফটও বন্ধ হয়ে যায়, তখন স্ট্রেচারটা আমাদের খুবই প্রয়োজন হয়, হুইল চেয়ারের প্রয়োজন হয়, এরকম আরও অনেকগুলো প্রয়োজনীয় জিনিস, ফার্স্ট এইড বক্স, এগুলো মন্ত্রণালয় ওকে করে দিয়েছে, সাইন হয়ে গেছে, বাজেট পাস হয়ে গেছে অনেকগুলোর ক্ষেত্রে। সেগুলো সব শুধুমাত্র পলিটিক্যাল কারণে, যে এই ডাকসুর হাত দিয়ে হয়েছে, এটা হইতে দেবে না, এই কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। তো এরকম অনেকগুলো অসহযোগিতার মধ্য দিয়ে গিয়েছি, তারপর কিন্তু আমরা থেমে নাই। আমরা নিয়মিত আমাদের প্রজেক্টগুলো, আপনারা দেখেছেন খুব রিসেন্টলি আমাদের কলাভবনে খুবই আধুনিক মানের একটা ক্যাফেটেরিয়া আমরা উদ্বোধন করেছি, আধুনিক যে ওয়াইফাই কানেকশন এবং এই এয়ার কন্ডিশন সিচুয়েশন সহ আমাদের অনেকগুলো হল সংসদ বিভিন্নভাবে আউটসোর্সিং সহযোগিতার মাধ্যমে তাদের রিডিং রুম, মসজিদগুলোতে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছেন। এবং এই ধরনের উন্নয়ন প্রজেক্টগুলো আমরা চলমান পর্যায়ে খাবারের মান বৃদ্ধি করার জন্য আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি। হলের সিট সমস্যা মিট আপ করার জন্য রিসেন্টলি আমাদের ডাকসু নেতৃবৃন্দ সিন্ডিকেট মিটিংয়ের এখানে গিয়েও দাবি জানিয়ে এসেছেন। তো এই ধরনের প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখছি এবং শেষ পর্যন্ত এই লাস্ট যে 1-1.5 মাস সময় আছে আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটুকু করে যাব। আপনি যেটা বলেন কলাভবনে আপনারা যে প্রজেক্ট বাস্তবায়ন করেছেন, তার কিছুদিন আগে টিএসসি ক্যাফেটেরিয়াতে আপনারা নারী শিক্ষার্থীদের জন্য আলাদা স্পেস তৈরি করেছেন। এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক বড় বড় অ্যাক্টিভিস্টরাও অনেক কথা বলেছে, আপনাদের সমালোচনা করেছে। এই বিষয়গুলো কিভাবে দেখছেন? এটা আসলে একান্তই মানে একটা সংকীর্ণ মনতা বলবো, যে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটাই এরকম, যে যেই ধরনের চিন্তাভাবনা লালন করে তাকে সেই ধরনের চিন্তা যদি রাষ্ট্রবিরোধী না হয়, সেটা যদি হচ্ছে শুধুমাত্র আমার সাথে কনফ্লিক্ট হয় বলে আমি এটাকে বিরোধিতা করব, এই টেন্ডেন্সিটা থাকা উচিত না। যেহেতু আমরা একটা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, যে যে ধরনের চিন্তা লালন করে তাকে সেই ধরনের চিন্তা যদি রাষ্ট্রের জন্য ক্ষতি না হয়, সমাজের জন্য যদি ক্ষতিকারক না হয়, সেটাকে স্পেস করে দেওয়াটাই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। তো সেই জায়গা থেকে মানে আপনি সংসদে সংরক্ষিত নারী আসন রাখতে পারেন, আপনি বাসে উঠলে সেখানে নারীদের জন্য আলাদা সিটের ব্যবস্থাপনা রাখেন, তো সব জায়গায় তো নারীদেরকে আমরা আলাদাভাবে স্পেস করে দেই। তো নারীদেরকে, এটা তো সম্মানের জায়গা, এটা তো নারীদের স্বাভাবিকভাবে এটার সাথে আবার ধর্মীয় মূল্যবোধও জড়িত, যে যেই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে তাকে তার সেই ধর্মীয় মূল্যবোধ প্র্যাকটিস করতে দেওয়াটাই গণতান্ত্রিক মূল্যবোধ। তো সেখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা অনেক দূর দূরান্ত থেকে ক্লাস করে সামান্য একটু কোনো একটা প্রয়োজনের কারণেও যদি টিএসসিতে আসে বা কোনো প্রোগ্রামের কারণে আসে, সে তো ওইখানে সারাক্ষণ না খেয়ে থাকতে হবে, কারণ তার যে ধর্মীয় মূল্যবোধ সে এটা প্র্যাকটিস করতে পারছে না। তো এটার মানে তো না যে যে হিজাব পরে না তার তো স্বাধীনতা খর্ব করা হয়নি। তো এটা একটু উদারতার দৃষ্টিতে দেখলেই হয়। কিছু ক্ষেত্রে একান্তই ধর্মীয় বিদ্বেষের জায়গা থেকে অনেকে এটা করে থাকেন, আবার অনেকে বিভিন্ন এজেন্ডা থাকে,
উদ্দেশ্য থাকে যে ধর্মকে যেভাবে ঘরকুনো করে রাখতে হবে, তো তাদেরকে মেইন স্ট্রিম হইতে দেওয়া যাবে না, এই ধরনের কিছু নিছক বদ উদ্দেশ্যের কারণে তারা এগুলো করে থাকে। এটা আমরা তেমন কিছুভাবে দেখিনি, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা আলোচনা হওয়াতেও তাদের ভিতরে যে একটা মানে বদ উদ্দেশ্য আছে, একটা খারাপ উদ্দেশ্য আছে, এটা জাতির সামনে উন্মোচিত হয়েছে। এবং আমরা সবার স্বাধীনতাতেই বিশ্বাস করি, এবং মেইন স্ট্রিমে এটা বেশি যতটুকু না সমালোচনা হয়েছে তার থেকে বেশি অ্যাপ্রিসিয়েট হয়েছে। ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকে 10 মাস পেরিয়ে গেছে, আপনি ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নিজেকে কতটা সফল মনে করেন? দেখেন, সফলতার সংজ্ঞাটা আপেক্ষিক। অনেকেই ধরেন স্বপ্ন দেখে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তার জন্য প্রধানমন্ত্রী হওয়াটাই সর্বোচ্চ সফলতা। আবার আরেকজনের স্বপ্ন হচ্ছে জাতিসংঘের মহাসচিব হবে, সেই প্রধানমন্ত্রী হওয়াটাকে নিজের একটা ধাপ মনে করে, বা এটা সফলতার মানে শেষ পর্যায়ে না। তো এই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেকটুকু করার চেষ্টা করেছে, আবার অনেক কিছুই করতে পারিনি। তো এই জায়গা থেকে আমি সফল হয়েছি ব্যর্থ হয়েছি এভাবে উত্তর দেওয়ার থেকে আমি এটাকে নিজের জন্য সুইটেবল মনে করি যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে করার চেষ্টা করেছি। আপনার কি কোনো কাজ এখনো আটকে আছে কিনা? হ্যাঁ, আমি ওই যেটা বললাম, বিশ্ববিদ্যালয়ের অসহযোগিতার কারণে মন্ত্রণালয়ে যে কয়টা প্রজেক্ট আটকে ছিল এর মধ্যে অধিকাংশ প্রজেক্টগুলোই হচ্ছে মানে আমার, সেটার মধ্যে রিমার্কেবল যে বিষয়গুলো ছিল পরিবেশ সংক্রান্ত, যে 4টা পাবলিক টয়লেট স্থাপন করা, এটা হইলে একটা বিশাল একটা মাইলফলক আমার কাছে মনে হতো। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন আনতে পারতাম, বাট এটা অনেক দৌড়ঝাঁপ। একটা মন্ত্রণালয়ে গিয়ে একটা প্রজেক্ট ওকে করে আনতে যারা মন্ত্রণালয়ে দৌড়ায় তারা জানে যে আসলে কী পরিমাণ কাঠখড়ি পোড়াইতে হয়। একটা সময় গিয়ে আসলে আমি মানে ধৈর্য হারায় ফেলছি। মানে ব্যাপারটা এরকম হয়েছে যে একবার ভিসির অফিস থেকে প্রভিসির অফিস, ট্রেজারের অফিস সবার সিগনেচার নিয়ে নিজে প্রস্তাবনা রেডি করে তারপর মন্ত্রণালয়ে একজন থেকে আরেকজনের কাছে, সচিবের কাছে দৌড়ানো, এটা আবার সিটি কর্পোরেশনে পাঠানো, এই দৌড়ঝাঁপগুলো কিন্তু করে তারপরে যখন কোনো কারণ দর্শানো ছাড়া শুধুমাত্র রাজনৈতিক কারণেই এটা বন্ধ করে দিল। অথচ বিএনপি সরকারের উচিত ছিল যে চিন্তা করা দেশের জন্য ভালো কোনটা, যে হ্যাঁ এটা আসলে ফিজিবল কিনা, এটা আসলে কতটুকু প্রয়োজন, সেটা স্টাডি করে তাদের জায়গা থেকে হলেও এটা করে দেওয়া উচিত ছিল যে না আমরা জনগণের স্বার্থটাকেই প্রায়োরিটি দেই। তারা যেই স্লোগানটা দেয় যে সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বাংলাদেশ চিন্তা করলে সেটা তো আমিও তো বাংলাদেশেরই নাগরিক। যখন রাজনৈতিক অন্যতম একটা মূল প্রিন্সিপাল হচ্ছে যখন আপনি একটা জায়গায় নির্বাচন করেন তখন আপনি যখন নির্বাচিত হয়ে যান তখন আপনি সবার প্রতিনিধি। তার মানে হচ্ছে আপনি প্রধানমন্ত্রী হিসেবে আপনি যেরকম সরকারি দলের জন্য বা আপনার দলের কর্মীদের জন্য যেরকম প্রধানমন্ত্রী, বিরোধী দলের নাগরিকদের জন্য বা যারা রাজনীতি করে না তাদের জন্য আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী, আপনি সবার হয়ে কাজ করবেন। তো সেই জায়গায় বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এটা তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। ডাকসুর সবগুলো প্রজেক্ট একেবারে কোনো নোটিশ ছাড়া বন্ধ করে দেওয়াটা এটা একেবারেই খুবই একটা চিপ মেন্টালিটির পরিচয় হয়েছে রাজনৈতিক জায়গা থেকে। এটার সাথে আর অনেকগুলো প্রজেক্ট ছিল, পুকুরের পাড় বাঁধাই করা, তারপরে 18টা হলে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাগানের একটা প্রজেক্ট ছিল। আমার ইশতেহারে 2টা বিষয় ছিল, একটা ছিল হচ্ছে মেডিটেশন করার জন্য সাইলেন্ট জোন। অনেক সময় আমরা অনেক ধরনের স্ট্রেস ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাই, একটু নীরবে নিবৃত্তি থাকতে পছন্দ করি। তো এটা অনেক মানে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে এই মেডিটেশন জোন বা সাইলেন্ট জোনটা আছে। আরেকটা ছিল ঔষধি গাছের বাগান। এগুলো সবগুলোই ডিজাইন করাইছি বিভিন্ন জায়গা থেকে দৌড়ঝাঁপ করে। ডাস্টবিনের প্রজেক্ট ছিল, 500টা ডাস্টবিনের প্রজেক্ট ছিল, সেগুলো পর্যন্ত যেগুলো রিসেল ভ্যালু নাই, রিসেল ভ্যালু 0, কারণ প্লাস্টিক বা লোহা দিয়ে যেই ডাস্টবিনগুলো দেওয়া হয় সেটা অনেক সময় ভবঘুরেরা চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে বিক্রি করে মাদকাসক বা মাদকদ্রব্য সেবন করার জন্য এগুলো কেনাকাটা করে। তো এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আমরা প্রস্তাব করেছি, প্রজেক্ট আগানোর জন্য অনেক দৌড়ঝাঁপ করেছে, অনেক কষ্ট করেছে, কিন্তু এগুলো সবগুলোই আমার স্বাস্থ্য এবং পরিবেশ রিলেটেড। স্ট্রেচারের কথা বলেছি, হুইল চেয়ারের কথা বলেছি, এগুলো সব আটকে আছে আর কি। আপনার স্বাস্থ্য বিষয়ক আমরা পরিকল্পনা শুনলাম, আপনার প্রজেক্টগুলো আটকে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যদি পরিবেশের দিকে একটু আসি, যে ঢাবির যেই পরিবেশ শিক্ষার্থীরা চেয়েছিল তাদের অভিযোগ এখনো পর্যন্ত সেই পরিবেশ তারা পায় নাই। ঢাবির রাস্তাঘাটগুলোতে পথচারী বহিরাগতরা যত্র মলমূত্র ত্যাগ করছে, খুব অস্বাস্থ্যকর পরিবেশ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। পরিবেশ বিষয় সম্পাদক হিসেবে আপনার কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বা দেখা যায়নি কেন? পরিবেশ সম্পাদকের জায়গা থেকে যেগুলো স্থায়ী সমাধান, একটা হচ্ছে অস্থায়ী সমাধান আর একটা হচ্ছে স্থায়ী সমাধান। যেরকম আমাদের টিএসসি যেই মেট্রো স্টেশনটা আছে এটা থেকে দুয়েল চত্বর পর্যন্ত
তারপরে ঢাকা মেডিকেল কলেজ থেকে এই পাশে যে রোডটা আছে শহীদ মিনার হয়ে, তারপরে এদিক দিয়ে হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের পাশ দিয়ে যে পলাশীর পর্যন্ত যে রাস্তাটা আছে, এগুলোতে প্রচুর পরিমাণ মলমূত্র, দুর্গন্ধের রাস্তার পাশ দিয়ে হেঁটে চলা কঠিন এখনো পর্যন্ত। তার মধ্যে অনেকগুলো রোডে আমরা অস্থায়ী সমাধানের অংশ হিসেবে কাঁটাতারের বেড়া দিয়ে চুনা পাউডার দিয়ে গন্ধ এটা নির্মূল করার চেষ্টা করেছি, এবং এটা কিছুদিন পর পরে নিয়মিতভাবে স্টেট অফিসার বা বিশ্ববিদ্যালয়ের যে স্টেট ম্যানেজমেন্ট বিভাগ আছে সেটার মাধ্যমে এটা আমরা সমাধান করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। বাট স্থায়ী সমাধানের অংশ হিসেবে যেটা বললাম যে যখন একজনের প্রাকৃতিক ডাক আসে তখন তো তাকে কোথাও না কোথাও সে এই প্রাকৃতিক ডাকে সাড়া দিতেই হবে। সেই জায়গায় স্থায়ী সমাধানের অংশটা ছিল মূলত হচ্ছে পাবলিক টয়লেট স্থাপন করা, পর্যাপ্ত ডাস্টবিন তৈরি করে দেওয়া। তো এগুলো আসলে সামগ্রিকভাবে বলতে গেলে এটা ডাকসুর কনসার্ন, শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করা এটা ডাকসুর কনসার্ন। বাট আপনি জানেন রিসেন্টলি আমরা চায়নাতে সফর করে এসেছি, এর আগে মক্কায় যাওয়ার সুযোগ হয়েছে ডাকসুতে থাকাকালীন সময়, সেখানেও মক্কা এবং মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে। এই সামগ্রিক ব্যবস্থাপনা এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ম্যানেজমেন্টের অংশ। এটা যতটুকু না ডাকসুর কনসার্ন, বিশ্ববিদ্যালয় নিজে থেকে এগুলো করে দেওয়ার কথা, বাট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আমরা একটা পর্যন্ত নিয়েছি এবং সেটা ওকে করার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার সুপারিশ করে দিয়েছিলেন, যিনি সাবেক ভিসি। বাট বর্তমান ভিসি স্যার আসার পরে এই অসহযোগিতাগুলো চরম পর্যায়ে চলে গেছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি হিসাবে ভিসির থেকে ট্রেজারার মনে হয় যে ভিসির থেকে আরও বড় দানবে পরিণত হয়েছে আর কি। বলা চলে যে ভিসি প্রভিসি স্যারদেরকে ট্রেজারার পরিচালনা করে না, এবং অনেক কাজ আমাদের কাছে মনে হয়েছে ডিল করতে গিয়ে যে ভিসি স্যার প্রভিসি স্যার পর্যন্ত ট্রেজারের কাছে অনেকটা মানে দায়বদ্ধ, এবং ট্রেজারের অনুমতি ছাড়া কোনো প্রজেক্ট স্যাররা প্রসিড করবেন এটা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তো এই ধরনের অসহযোগিতাগুলো খুব চরম মাত্রায় পরিণত হয়েছে। তো এই হচ্ছে সামগ্রিক পরিবেশ। এর বাইরে গিয়েও আমরা অস্থায়ী সমাধানের অংশ হিসেবে ক্লিনিং ক্যাম্প করেছে, মশক নিধন কর্মসূচি করা হয়েছে কয়েক দফায়, ক্লিনিং ক্যাম্পও কয়েক দফায় করা হয়েছে। তার বাইরে গিয়েও আমরা বিভিন্ন সময় পরিবেশ নিয়ে যতটুকু ছোট ছোট ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ আছে, যতটুকু ইমার্জেন্সি যেই প্রয়োজনগুলো সেগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের যে স্টেট বিভাগ আছে তাদেরকে বারবার বলে এটা সমাধান করার চেষ্টা করেছি। বাট স্থায়ী সমাধানের অংশ হিসাবে যেহেতু প্রজেক্টগুলো বাতিল হয়ে গেছে, মাত্র 1-1.5 মাস সময় আছে, তারপরও আমরা আমাদের ভিপি সাদিক ক্যাম্প ভাইয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের দ্বারস্থ হয়েছে, তাদের কনসার্নে দেওয়ার চেষ্টা করেছে, দেখি কতটুকু সহযোগিতা করে, যদিও সম্ভাবনা খুবই কম, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি বারবার বলছেন যে আপনাদের প্রত্যেকটা কাজেই ভিসি মহোদয় সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে অসহযোগিতা করছে, যে বিষয়গুলো আমরা ফ্যাসিস্ট আমলের ডাকসুতেও আমরা দেখেছি। পরবর্তী ডাকসু খুব আসন্ন, আপনাকে আশঙ্কা করছেন সেই পূর্বের সেই হালত আবার ফিরে আসতেছে কিনা? আমরা ডাকসুর একেবারে প্রথম যে কার্যনির্বাহী বৈঠক ছিল সেখানে আমাদের কার্যনির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ছিল ডাকসু নির্বাচনকে ক্যালেন্ডারভুক্ত করা, একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসা, এবং ডাকসু শেষ হওয়ার পরপরই যেন পরবর্তী ডাকসু আয়োজনের সামগ্রিক আয়োজন সম্পন্ন হয়। কিন্তু খুবই দুঃখজনক হলো, চরম সত্য কথা, যে বিশ্ববিদ্যালয়ে যে বাজেট অনুমোদিত হয়েছে সেখানে ডাকসু পরবর্তী নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের প্ল্যান, পরিকল্পনা, বাজেট কোনো কিছুই রাখা হয়নি। এবং আমি যদি এখানে একটা প্রেডিকশন দিতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু পলিটিক্যালি নিয়োগ হয়েছে, তারা এই দুঃসাহস করবে না যে ডাকসু দেয়ার। বাট আমরা এখনো পর্যন্ত বলে যাচ্ছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কারণ যেহেতু তারা উদ্দেশ্যটা শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে কথা বলা বা শিক্ষার্থীদের অধিকার আদায়ের চেষ্টাটুকু করা, এটা যেই গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা রুদ্ধ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এবং তারা এই কনসার্নটা আছে যে সরকার দলীয় যে ছাত্র সংগঠন আছে তারা হয়তো শিক্ষার্থীরা গ্রহণ করবে না, এবং এটাই চরম সত্য কথা যে আমরা ডাকসুতে যতটুকু কাজ করি আর না করি, অন্ততপক্ষে শিক্ষার্থীদের মধ্যে এই ভয় আতঙ্কটা চরম পর্যায়ের যে সরকার দলীয় ছাত্র সংগঠন কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ের কাজগুলো হাতে নিলে
শিক্ষার পরিবেশ এবং ওভারঅল শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাগুলো আছে, শিক্ষার্থীরা এটা কোনোভাবেই তাদের উপর আস্থা রাখবে না এবং তাদেরকে গ্রহণ করবে না। সেটার একটা সাক্ষী আমরা হয়েছি বিশ্বকাপ খেলার ফাইনালের দিন, যে আমরা ডাকসু থেকেও খেলা দেখানোর ব্যবস্থা করেছি, বাট শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের একটা কনসার্ন ছিল যে আমরা একটু বিশ্বকাপ খেলাটাকে বিশ্বকাপের মতো করে এনজয় করতে চাই, আমাদের ক্যাম্পাসে এনজয় করতে চাই। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছে এবং আমরা সারা রাত ওইখানে কষ্ট করে সেই পরিবেশটা রক্ষা করার চেষ্টা করেছি যে আমাদের বোনেরা যেন এরকম বিনোদন এন্টারটেনমেন্টের যে জায়গাগুলো আছে সেটা যেন আমরা নিরাপত্তার সহিত দিতে পারি। বাট বিশ্ববিদ্যালয় সেখানে অসহায়তা প্রকাশ করেছে ছাত্র সংগঠনের কাছে। কেন? কারণ তারা বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে সেই খেলা দেখানোর ব্যবস্থাগুলো করেছে, যেটা তাদের বলা চলে খাওয়ার যে টাকা, সেই টাকাতে মানে ঘাটতি বা ভাটা পড়বে বলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিসি স্যার থেকে শুরু করে সবাই সেখানে অসহায়তা প্রকাশ করেছে। তো মানে তাদের এই ধরনের কিছু মানে কাজ, যেটা চাঁদাবাজি বা এই যে বিভিন্ন শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে যে ধরনের কাজ, শিক্ষার্থী এটা নিয়ে চরম আতঙ্কে আছে এবং তারা কখনোই শিক্ষার্থীদের এই সমর্থনটা পাবে না বলেই পরবর্তী ডাকসু হয়তো কোনো গ্রিন সিগন্যাল নাও আসতে পারে, এটা আমাদের আশঙ্কা। বাট আমরা চেষ্টা করে যাচ্ছি যে শিক্ষার্থীদের কথা বলার অধিকারের যে জায়গা, সেই ডাকসু যেন শিক্ষার্থীদের ভয়েস হিসেবে উজ্জীবিত থাকে। তাহলে সেক্ষেত্রে আপনাদের তখন ভূমিকা কি থাকবে? আমরা যতগুলো বৈধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সবগুলো প্রক্রিয়ায় চেষ্টা করে যাব যে শিক্ষার্থীদের এই ভয়েস রেজ করার যে অপশন, শিক্ষার্থীদের লিডারশিপ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দেশের জন্য কাজ করে যাওয়ার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাকসু ভূমিকা রেখে যায়। যুগ যুগ ধরে ইতিহাস সেই কথাই বলে যে বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ মুভমেন্ট আছে সবগুলো জায়গাতেই ডাকসু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো সেই জায়গাটা যেন অচল না হয়ে যায়, সেটা যেন হচ্ছে একটা অকার্যকর অবস্থায় পড়ে না থাকে। দেশ এবং জাতির স্বার্থেই ডাকসুকে কার্যকর রাখা অনেক বেশি জরুরি। তো সেই জায়গা থেকে এটাকে আমরা অ্যাক্টিভ রাখার জন্য যা যা মানে বৈধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করার সুযোগ আছে আমরা সর্বোচ্চটুকু করব। আমাদের প্রোগ্রামের নাম যেহেতু লাল জুলাইয়ের গল্প, আমরা একটু জুলাইয়ে ফিরে যেতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনি কোথায় ছিলেন এবং সেই সময়ের স্মরণীয় কিছু ঘটনা একটু জানতে চাই। জুলাইয়ের গল্প, জুলাইটা আসলে আমাদের জন্য অনেক বেশি ইমোশনের, আবেগের। দীর্ঘ ফেসিবাদী আমলের যেই জাতাকল, নির্যাতন, নিষ্পেষণ, বিশ্ববিদ্যালয়ে সেগুলো প্রত্যেকটা নাগরিক এই বৈষম্যের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে 5 বছর শেষ করেছে সেই ফেসিবাদের আমলে। তামিরের মিল্লাতে পড়াশোনা করেছি, পরিচয়টুকু দিতে পারিনি। আর তারপরে জুলাই গণ অভ্যুত্থান 2024 যে ঐতিহাসিক বছর, এই জুলাইয়ের সময়টাতে আমি ছিলাম তামিরের মিল্লাতে। তখন তামিরের মিল্লাত ছাত্র সংসদের ভিপির দায়িত্ব পালন করি। আর দেশবাসীও যারা জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানাশোনা আছে সবাই জানে যে দেশের মধ্যে সবচেয়ে বড় ম্যাসাকার যে 2টা জায়গায় হয়েছে, একটা হচ্ছে যাত্রাবাড়ি সবচেয়ে বেশি, আর সেকেন্ড অপশনই আসবে উত্তরা। তো সেই উত্তরার জায়গাটাতে তামিরের মিল্লাতে ছাত্ররা যতটা সংগঠিত ছিল, যতটা কন্ট্রিবিউশন রেখেছে, সেখানে আরও অনেকেই কন্ট্রিবিউশন রেখেছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এসেছে। বাট যেহেতু স্বাভাবিক কারণে তামিরের মিল্লাতে স্টুডেন্টরা অনেক বেশি এবং ইউনাইটেড ছিল, আগে থেকেই ফেসিবাদের নির্যাতনের যেহেতু নিষ্পেষিত সবচেয়ে বেশি তারা হয়েছে, তো সেই জায়গা থেকে তাদের উদ্যমটা ছিল একটু বেশি। তো ভিপি হিসাবে তাদেরকে নেতৃত্ব দেওয়া, তাদের সাথে অংশগ্রহণ করা এবং দেশের জন্য আমরা তামিরের মিল্লাত প্রায় 5 জন শহীদ দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি। সামগ্রিকভাবে উত্তরাতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং অনেকেই জানে যে 18 তারিখ আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম চোখে। এই হচ্ছে গতকালকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ক্লাস 3 থেকে ক্লাস 10-এর শিক্ষার্থীরা ছিল। তা আমি সেখানে বললাম যে জুলাই গণঅভ্যুত্থানের চলাকালীন সময় 17 জুলাই থেকে তো দেশবাসী কানেক্টেড হয়েছে, এর আগে ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কে কে একদিনের জন্য রাস্তায় নেমেছে? তো সবাই দেখলাম যে মোটামুটি মোস্ট অফ দ্যাম মানে মোর দেন 80% তারা হাত তুলেছে। তার মানে হচ্ছে যারা একেবারেই মানে ইয়াং, মানে একেবারে আপডেট জেনারেশন, তো তারাও পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তো সেই জায়গা থেকে গল্প সবারই আছে, সবার গল্পগুলি অসাধারণ অসাধারণ গল্প, অনেক অনেক গল্প। তো সবচেয়ে বেশি মানে মনে পড়ে যে বাংলাদেশটা যদি আসলে জুলাই গণঅভ্যুত্থানের মতো এক হয়ে যেত, সবাই দেশের তরে এভাবে এক কাতারে নেমে আসতো, কোনো বিভেদ না থাকতো, তাহলে এই দেশটাই সবচেয়ে বেশি সুন্দর একটা স্বপ্নের দেশ হয়ে যেত। চেনে না অচেনা
মায়েরা খাবার নিয়ে আসছে একটা টিফিন বাটিতে, সেই খাবার হয়তো এক দুজন খাইলেই শেষ হয়ে যায়, একজন এক লোকমা খাইয়ে পাশের জনকে দিয়ে দিচ্ছে। এই যে মমত্ববোধ, এই যে মাতৃত্ব, মানে নেমে এসেছিল সেই জুলাইয়ের রাস্তায়, বোনেরা পানি নিয়ে আগায় আসছে, পুলিশ যখন আটকাইতে আসছে তখন বোন সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, বোন যখন আবার নির্যাতনের শিকার ভাই তাকে আবার হাসপাতালে নিয়ে যাচ্ছে। এই যে সিচুয়েশনগুলা খুবই একদিকে মানে ফেসিবাদের নির্যাতনের জায়গা থেকে হিসাব করলে খুবই কণ্টকাকীর্ণ সিচুয়েশন, আবার একজন একজনের পাশে দাঁড়ানোর যে মমত্ববোধ, আমি এটা খুব মিস করি। যে আমাকে চিনে না বাট আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি যখন গুলিবিদ্ধ হয়েছি ডাক্তার অপারেশনের টাকা নেয় নাই। এই যে মানবিকতা, মানবিক দায়িত্ববোধ, ডাক্তার বলছে আমাকে টাকার কথা বলে লজ্জা দিও না। অনেকেই আবেগের জায়গা থেকে আমার পকেটে এসে 500-1000 টাকা গুঁজে দিচ্ছে। আমাকে কে একজন ওষুধ কিনে দিয়েছে, আজও আমি তাকে চিনি না। তো বাট ওষুধে টাকা দেওয়ার চেষ্টা করেছি, নেয়নি। তো এগুলো হচ্ছে জুলাইয়ের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গল্প। সামগ্রিকভাবে দিন মানে ডে বাই ডে গল্প বললে আরও অনেক গল্প আসবে, শহীদ ভাইদের গল্প বললে আর অনেক গল্প আসবে, ঘন্টার পর ঘন্টা গল্প চলবে, শেষ হবে না। বাট জুলাইয়ের দিনগুলো রিয়েলি মিস করি। জুলাইয়ের মতো বাংলাদেশ যেই প্রত্যাশা নিয়ে, যেই আশা নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছিলাম, সরকার দল এবং বিরোধী দল সবার সমন্বয়ে সহযোগিতায় বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হয়ে উঠবে সবার জন্য, মানুষের মৌলিক মানবিক অধিকার স্বাধীনতা সবাই ফিরে পাবে এবং এটা অটুট থাকবে, এই প্রত্যাশাটা সারা জীবন দেখে যাব। পরবর্তী সময় একটা কন্ট্রোভার্সি সব জায়গায় শোনা যায়, জুলাইয়ের কার অবদান বেশি, পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি। কিন্তু আমরা একটা বিষয় বারবার দেখি যে দিন শেষে মাদ্রাসার ছাত্ররা পিছনেই পড়ে থেকে যাচ্ছে। এই বিষয়টা আপনি একজন মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছেন? এটা আসলে আমি সবসময় বলেছি যে জুলাইয়ে প্রত্যেকের অবদান, কারো অবদান ছোট করে দেখার নয়। বিশেষ করে 5ই আগস্টের গল্প প্রায় যারা সংসদ ভবন অভিমুখে এবং গণভবন অভিমুখে গিয়েছে সবাই স্মরণ করতে পারবে যে আমরা যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম সকালবেলা অনেক উৎকণ্ঠা ছিল যে কি পরিমাণ ম্যাসাকার, কি পরিমাণ ক্রসফায়ার আজকে হবে। বাট সেনাবাহিনীও পিছু হটলো, আমরাও সেই কাঙ্ক্ষিত বিজয়ের দিনে গেলাম। সেই দিনগুলোর স্মৃতিগুলোও কিন্তু প্রত্যেকটা রাস্তার আশপাশে মনে হয় একই সিনারিও তৈরি হয়েছে। কারো বাসায় একটা আপেল আছে, সে জানাল দিয়ে ছুঁড়ে মারতেছে। কেউ পানির মানে বোতল নিয়ে রাস্তার ধারে, বড় একেবারে হাঁটতে পারে না, সে পানির বোতল নিয়ে তার যেই সামর্থ্য সেটা সে দিচ্ছে। তো এরকমভাবে যারা জুলাই একদিনও রাস্তায় নামে নাই কিন্তু তার ভিতরে এই মানে এই যে প্রতিবাদ উচ্ছ্বাস, সে কোনো একটা সার্কামস্টেন্সের কারণে হয়তো বেরোয় আসতে পারে নাই, কিন্তু সে শেষ দিন হলেও কিন্তু একটা পানির বোতল দিয়ে হলেও হেল্প করেছে। তার অবদানটাকে আমি ছোট করে দেখতে চাই না। বাট এই যে শুধুমাত্র রাজনৈতিক কারণে জুলাইকে বিভক্তির জায়গায় নিয়ে যাওয়া, অবদান নিয়ে টানাটানি টানা হেঁচড়া করা, এটা জুলাইয়ের জন্য অপমানজনক। জুলাইয়ের যে স্মৃতিগুলো, ইমোশনাল যে পার্টগুলো বলেছে, মাতৃত্বের, ভ্রাতৃত্বের বা বোনের যেই আদর ভালোবাসার স্নেহর কথাগুলো বলেছে, এগুলোকে অপমান করা হয়। শহীদদের ত্যাগ তিতিক্ষাকে অপমান করা হয়, যারা রক্ত দিয়েছেন আহত তাদেরকে অপমান করা হয়। কারণ তারা তখন আসলে কে অবদান রাখছে, তখন আসলে কারা লিড করছে কি মানে ব্যাপারটা এটা ছিল না। সবার আমরা একটাই সামনে দেখেছি, আমরা ফেসিবাদকে মোকাবেলা করব। 5ই আগস্ট পর্যন্ত কয়জন নেতাকে আমরা চিনতাম বা কয়জন কাকে পলিটিক্যাল লিগে কতটুকু এঙ্গেজ হচ্ছে সেটা আমরা কয়জনকে চিনতাম? এই প্রশ্নগুলো উত্তর করলে তাহলে দেখা যাবে যে আমরা সবাই আসলে মানে কেউ কাউকে চিনি বা না চিনি, কার অবদান কতটুকু এটা জানার থেকে বড় বিষয় ছিল যে আমরা একটা কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চেয়েছি। তো সেই জুলাই শহীদ এবং আহতদের দিকে সম্মান রেখে বলা উচিত যে কারো অবদানকে ছোট করে দেখার আসলে সুযোগ নেই। হ্যাঁ, তবে মাদ্রাসার শিক্ষার্থীরা তো আসলে এই কোটা আন্দোলন থেকে তাদের কোটার সাথে রিলেটেড কোনো কিছুই ছিল না। তারা একেবারেই নিঃস্বার্থভাবে দেশের জন্য এবং এই যে ধর্মকে যে এতদিন পর্যন্ত একটা জঙ্গিবাদের একটা ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে, এই জাতাকুল থেকে বের হওয়ার জন্য তারা রাস্তায় নেমে আসে এবং জীবনের সর্বোচ্চটুকু পর্যন্ত বিলে দেয়। অসংখ্য শিক্ষার্থীরা সেখানে শহীদ হয়। আমি বলছিলাম গল্পের মধ্যে তামিল মিল্লাত থেকেই শহীদ 5 জন। তো এই যে জায়গাগুলো, এগুলো রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব ছিল যে সবাইকে সবার স্টেকটা সুন্দরভাবে সংরক্ষিত করে এটাকে একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে উদযাপনের মধ্যে নিয়ে যাওয়া। বাট খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে এই জুলাই মাস চলছে, বাট আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন শৃঙ্খলার ঘাটতি, বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করা এবং জুলাই থেকে মানে জুলাইয়ের গল্পগুলো এতদিন বারবার মানে উৎসাহিত হওয়ার কথা ছিল, রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না।
এবং মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে এটা গত বছর আমরা খুব রাষ্ট্রীয়ভাবে সেলিব্রেট করেছি। এই বছর আমাদের মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের যে মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইশরাক ভাইয়ের সাথেও কথা হয়েছে সেলিব্রেট করা নিয়ে। আমরা এখানেও বিভিন্ন রাজনৈতিক আচরণ দেখতে পাচ্ছি এবং একপেশে আচরণ দেখতে পাচ্ছি সেলিব্রেট করা না করা এগুলো নিয়ে। তো আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে জুলাইকে ভুলে যাওয়ার সুযোগ নাই, জুলাইকে এভাবে বিতর্কিত করার সুযোগ নাই, বিভিন্নভাবে জুলাইকে খাটো করে দেখা বা জুলাইয়ের ব্যাপারে আয়োজনের ব্যাপারে সরকার এই কার্পণ্য, এগুলো কোনো কিছুই ভালো লক্ষণ নয়। কারণ এই জেনারেশন, যেই জেনারেশনের নেতৃত্বে এই বিপ্লবটা হয়েছে, তারা আগামীর 50-100 বছরের বাংলাদেশকে এভাবেই দেখতে চায় এবং লিড করবে। তো তাদেরকে ভুলিয়ে দেওয়ার এতটা সহজ সাধ্য ব্যাপার না। সরকার যদি এটা মনে করে থাকে, এটা খুবই সরকারের জন্য একটা অ্যালার্মিং এবং ভুল চিন্তা হবে বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে এবং ওভারঅল প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে, পাবলিক ইউনিভার্সিটি, কাউকে আমাদের ছোট করে না দেখে সবাইকে সবার স্টেকটা বুঝিয়ে দেওয়া উচিত। মাদ্রাসায় আবার 2টা পার্ট আছে, কওমি এবং আলিয়া, তাদের সমন্বয়টাও সুন্দর হওয়া উচিত। সামগ্রিকভাবে প্রত্যেকের স্টেকটা বুঝিয়ে দেওয়াটাই আমি ভালো মনে করি আর কি। আমরা একটা বিষয় জানতে পেরেছি যে অভ্যুত্থানের সময় 16 জুলাই ওই দিন আপনি একসাথে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, আবার তামিরুল মিল্লাতের শিক্ষার্থী। সেই জায়গা থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটি এবং যেখানে আন্দোলন করেছেন উত্তরাতে, এই জায়গাগুলোতে আপনি ছাত্রলীগকে মারার জন্য লাঠি, স্ট্যাম্প সহ বিভিন্ন সরঞ্জাম সাপ্লাই করেছেন। এই বিষয়টা আসলে কতটুকু সত্য এবং এর ব্যাখ্যাটা কি দিবেন? এইটা যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সর্বশেষ অফিস সম্পাদকের দায়িত্ব পালন করি ফেসিবাদের আমলে 2022 সাল। 2023-এ আমি তামিল মিল্লাতে চলে যাই গাজীপুরে, 24-এ গাজীপুরে গণঅভ্যুত্থানের সময়টাতে। তো যেহেতু আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথে কানেক্টেড ছিলাম, আর ছাত্র শিবির যেহেতু ওভারঅল পুরো গণঅভ্যুত্থানের প্ল্যানিং মেকানিজমের সাথে ছিল, তো সেই জায়গা থেকে মানে অন্য যে কোনো জায়গায় গণঅভ্যুত্থানের প্ল্যানিং কর্মসূচিগুলো যত দ্রুত সরবরাহ হতো, তার থেকে স্বাভাবিক কারণেই আমি সেটা একটু দ্রুত পেতাম। আর গণঅভ্যুত্থানের সময়ে প্রস্তুতি কখন কিভাবে কি হবে সামগ্রিকভাবে পুরো দেশবাসীও জানতো। পিছন থেকে এই মেকানিজমের কাজগুলো ছাত্র শিবির কন্ট্রিবিউশন রেখেছে। তো আমিও ছাত্র শিবিরের অংশ হিসাবে চেষ্টা করেছি সেই সমন্বয়গুলো করার। যেরকম বিশেষত উত্তরার ব্যাপারে যদি আমি বলতে চাই, যেহেতু আমি গণঅভ্যুত্থানের পুরো সময়টাতে উত্তরাতে অংশগ্রহণ করেছি, উত্তরাতে আসলে কোনো সেন্ট্রাল লিডার ছিল না। এটা যদি আজ হোক কাল হোক কেউ দাবি করে থাকে, সেটা খুব মানে একটা চরম মিথ্যাচার হবে আর কি। তো উত্তরাতে তবে এটা সবাই অ্যাকনলেজ করে যে তামিল মিল্লাত উত্তরাতে বড় একটা ফোর্স জেনারেট করেছে, যেহেতু তাদের স্টুডেন্ট সংখ্যা বেশি এবং সবাই একটা প্রতিবাদী সিচুয়েশনের মধ্য দিয়েই বড় হয়েছে এবং সেটা তারা লালন করে। তো সেই জায়গা থেকে আমাদের শহীদ শাকিল পারভেজও সেখানে শহীদ হয়, আমাদের হাফেজ নাসির ইসলাম 19শে জুলাই আমাদের টঙ্গীতে ওখানে শহীদ হয় মাদ্রাসার সামনে। তো আরও তো আমাদের প্রায় 3 জন শহীদ আছে। 5 আগস্ট শহীদ ওসমান শহীদ, 4 আগস্ট শহীদ ওসমান পাটোয়ারি শহীদ হয়, শহীদ মুনতাসির রহমান আলিফ এবং শহীদ আদিল, তারাও 18-19 তারিখে শহীদ হয়। তো এই যে ব্যাপারগুলো, তো সেই জায়গা থেকে সামগ্রিক প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তার জন্য একটু ম্যাসলাইট নিয়ে যাওয়া, পেস্ট নিয়ে যাওয়া, তারপরে একটু লাঠিসোঁটা নিয়ে যাওয়া, তো এগুলো সরবরাহ দায়িত্বে ভিপির দায়িত্বের জায়গা থেকে তামিল মিল্লাতের শিক্ষার্থীদেরকে অর্গানাইজ করা, সামগ্রিকভাবে উত্তরাতে যেন আমরা ভালো একটা শক্তি জেনারেট করতে পারি, এই প্রস্তুতিগুলো আমাদের ছিল। এবং নিয়মিত আমরা লাঠিসোঁটা নিজেদের সেফটির জন্য এটা নিয়ে আসতাম। সেটা আনতে গিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ পোহাইতে হয়েছে। আমাদের তখন ছাত্র সংসদের দায়িত্ব ছিল রাইহানুল কবির ভাই, বাড়ি কাপাসিয়াতে। ম্যাক্সিমাম দিনগুলোতে ভাইকে দায়িত্ব দিতাম। আমাদের যেই মাদ্রাসার অপোজিটে বাঁশপট্টি ছিল, সেখান থেকে বাঁশপট্টি থেকে বাঁশ মানে লাঠির মাপে কেটে নিয়ে, সবাই তো হাতে লাঠি নিয়ে যাওয়াটা সেফ ছিল না, উত্তরা পর্যন্ত যাওয়াটাই অনেকটা আনসেফটির কারণ ছিল। তো সেইখানে সিএনজি দিয়ে বা রিক্সায় করে কোনোভাবে একসাথে লাঠিটা পাঠিয়ে দাও, মানে লাঠির রিস্কটা একজন নিল, সবাই যেন লাঠির রিস্কে না পড়ে যায়। তো এটা রায়হান ভাই ম্যাক্সিমাম দিন করতেন। তো এখানেও কিছু ইমোশনাল গল্প তৈরি হয়েছে। বাঁশপট্টি যারা বাঁশের কেনা বেচা করে, তারা তো খুবই লোয়ার ক্লাস, মানে লোয়ার ক্লাস বলতে আমি তাদেরকে আন্ডারমাইন করছি না, মানে অর্থনীতি ফাইন্যান্সের দিক থেকে একটু গরিব পোর সোসাইটির হয়ে থাকে। তো তারা পর্যন্ত জেনেছে যে হ্যাঁ, এই লাঠিগুলো যাবে মূলত
গণ অভ্যুত্থানের মানে পক্ষের শক্তি হিসাবে, মানে ফেসিবাদকে তাড়ানোর জন্য 2 দিন সেই বাসপট্টির যে গরিব বাস বিক্রেতা আছে সে ফ্রিতে আমাদেরকে লাঠি সরবরাহ করেছে, সিএনজি ভরপুর করে, কোনো টাকা নেই নাই। তো এটা ছিল যে আপামর জনতার অংশগ্রহণ, কে কোন দিক থেকে অংশগ্রহণ, সে হয়তো রাস্তায় কোনোদিন আসে নাই, সে হয়তো কোনোদিন এসে স্লোগানে মানে তাল মিলায় নাই, কিন্তু তার অংশগ্রহণটা ছিল সেখান থেকে, সে তার যে যতটুকু সামর্থ্য বাসগুলো আমাদেরকে ফ্রিতে দিয়েছে, বাসের লাঠিগুলো। তো এভাবে আমরা নিয়মিত উত্তরাতে এনে যখন সিএনজি থেকে লাঠিগুলো ছেড়ে দিতাম বা রিক্সা থেকে যখন নামাতাম, তখন বলা লাগতো না যে ভাই লাঠি আসছে, তখন সবাই সবার প্রয়োজনের মতো করে, তামিল মিল্লাতের বাইরে প্রাইভেট ইউনিভার্সিটি বা স্কুল কলেজে যত স্টুডেন্টরা আসতো, ছেলে মেয়ে সবাই এখান থেকে নিজেদের সেফটির জন্য লাঠি সংগ্রহ করতো, এবং তখন কেউ জিজ্ঞাসাও করে না যে লাঠিগুলো কোথা থেকে আসতো। আবার অনেকেই হয়তো মানে আমাদের এই আয়োজনের বাইরেও কেউ আনতে পারে, বাট আমাদের নলেজে নাই, বাট আমরা আমাদের জায়গা থেকে নিয়মিত এটা করতাম। এবং 5ই আগস্ট তো আমাদের তো সকালবেলা আমরা বের হলাম 10টা 11টার দিকে, কিন্তু আমরা লাঠিগুলো স্টিলের অনেকগুলো পাইপ আমরা নিয়ে আসছি, প্রায় 5,000 উপরে শুধু স্টিলের লাইট, মানে স্টিলের যেই কি বলে জানালার যে রেলিংগুলো থাকে, এগুলো লাঠি সমান করে করে এগুলো আমরা সরবরাহ করেছি, নিয়মিতই করেছি, এবং 36 জুলাই পর্যন্ত করে আসছি। তো এগুলো আসলে আমাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকে একটা আনন্দের পার্ট, যে আমরা একটা গৌরবোজ্জ্বল ইতিহাসে কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পেরেছি। মিনহাজ ভাই, তামিরুল মিল্লাতের ভিপি থেকে ডাকসু জার্নিটা আসলে কেমন ছিল? এটা অনেকটা মানে বলবো যে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছেন, কাকতালীয় ব্যাপার। তামিরুল মিল্লাতের ভিপি থেকে ছুটি নিয়েছি, ভিপির মেয়াদ শেষ হয়েছে, প্ল্যান ছিল বিসিএস নিয়ে পড়াশোনা করার, বিয়ে শাদী করার। তো এখান থেকে বিসিএস নিয়ে পড়াশোনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে চলে আসি, এখানে থাকতাম একটা মেসের মধ্যে। তো সেখানে বিসিএস নিয়ে পড়াশোনার মাঝেই ডাকসুর গুঞ্জন রটে, ডাকসুর হবে হবে ভাব। তো যেহেতু আমি স্বাস্থ্য অর্থনীতি বিভাগেই পড়াশোনা করেছে, তো সাদিক ভাইয়েরা সহ সবাই মনে করলেন যে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক যেহেতু একটা আছে, তো যে সেখানে স্বাস্থ্য অর্থনীতি নিয়ে আমার পড়াশোনা এবং তামিল মিল্লাতের ভিপির দায়িত্ব পালন করেছে, তো সেই জায়গা থেকে আমি একজন ভালো শক্ত ক্যান্ডিডেট হতে পারি। তো ভাইরাও কল করলেন, আমারও ইচ্ছা ছিল, সমন্বয় হয়ে গেল। তো নির্বাচনে অংশগ্রহণ করলাম, এবং আমার সাথে যারা কম্পিটিটর ছিল সবাই অনেক যোগ্য কম্পিটিটর ছিল বলা চলে। মানে শিবির তো অনেকটা একচেটিয়াভাবে ডাকসুতে জয় পেয়েছে, বাট যে কয়েকটা পদে কম্পিটিশন হয়েছে তার মধ্যে খুব সিরিয়াস মানে ট্রেমেন্ডাস কম্পিটিশন হয়েছে এই মানে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে। তো আমরা জানতাম ভিপিজিএস এজিএস আমরা জয় পেয়ে যাব, বাট আমার নাম ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমি অনেকটা কনফিউজড ছিলাম, যে যেহেতু আমি মাঝখানে 2টা বছর তামিল মিল্লাতে দায়িত্ব পালন করছি, 2 বছর আমার বিশ্ববিদ্যালয়ে গ্যাপ। তো যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে, তারা আসলে অনেক কন্ট্রিবিউশন ছিল তাদের, আমার থেকে মানে কম্পিট করার মতো বেশ ভালো ভালো ক্যান্ডিডেট ছিল। তো সেখান থেকে জয়ী হয়ে আসা এটা অনেকটাই আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা আমার জন্য সুযোগ মনে করি, এবং জাতির জন্য এবার সবার সাথে পরিচিত হওয়া, বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য কাজ করে যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, এটা আলহামদুলিল্লাহ আমার নিজের জন্য বিশাল বড় একটা ব্লেসিংস মনে করছি, এবং এই সুযোগটাকে কাজে লাগাতে চাই বছর পর বছর। 2টা ক্যাম্পাসের 2টা ছাত্র সংসদ, এভাবে কাজ করা খুবই রেয়ার একটা ব্যাপার, যেটা আপনার সুযোগ হয়েছে। সেক্ষেত্রে কোনটাকে এগিয়ে রাখবেন বা কোন জায়গাতে আপনার কাজ করতে বেশি ভালো লেগেছে? দুইটার জায়গায় অনন্য। তামিরুল মিল্লাত মাদ্রাসা শিক্ষার জন্য বলা চলে ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান, তো সেইখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের গল্পের মানে সামনের সারি থেকে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ মনটা ভরে যায় যখন দেখি যে তামিল মিল্লাতের প্রায় অধিকাংশ শিক্ষার্থী তাদের নিজেদের জুলাইয়ের গল্প বলতে গেলে, এটা আসলে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থান পেয়েছি সবার জীবনের একটা সেরা মুহূর্ত জুলাই গণঅভ্যুত্থান, তো তাদের গল্প বলতে গেলে তারা মিনহাজ ভাইকে স্মরণ করে। তো এটা আমার জীবনের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বলা চলে যে শুধু মাদ্রাসা স্কুল কলেজ সব কিছুর ছাপিয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা চলে যে আমি বলি বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সেটা ডিসাইড হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো সেই জায়গায় ছাত্র সংসদে অংশগ্রহণ করার সুযোগ এবং একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে দুইটার জায়গায় অনন্য। তামিল মিল্লাতের ভিপি থাকা অবস্থায় আপনার সবচেয়ে স্মরণীয় একটা মুহূর্ত জানতে চাই। তামিল মিল্লাতের ভিপি থাকার অবস্থায় স্মরণীয় মুহূর্ত আসলে আমি সেখানকার শিক্ষার্থীদের ভালোবাসাগুলোকেই সবচেয়ে বেশি স্মরণ করি।
তামিম মিল্লাতে চেষ্টা করেছে শিক্ষার্থীদের জন্য কাজ করার। তামিম মিল্লাতের প্রাতিষ্ঠানিক কিছু কাগজপত্রের সমস্যা ছিল বিগত আওয়ামী লীগ আমলে, সেটা আমাদের ফাজিল কামিলের স্বীকৃতি ছিল না। সেটা প্রতিষ্ঠানের প্রশাসন এবং আমার সহযোগিতায় সেটা ওকে হয়, আলহামদুলিল্লাহ। এটা বিশাল বড় একটা স্মরণীয় ঘটনা। তারপরে তামিম মিল্লাতের অধ্যক্ষ ছিল না দীর্ঘকালীন। আমার সময়টাতেই তামিম মিল্লাতের অধ্যক্ষ ফিক্স হয়, সেখানেও কিছু কন্ট্রিবিউশন রাখার সুযোগ হয়েছে। তামিম মিল্লাতে আমাদের কোনো ক্যাফেটেরিয়া ছিল না, সেটাও একটা কাজ করার সুযোগ হয়েছে। সবচেয়ে স্মরণীয় গল্পগুলোর মধ্যে আসলে আমি জুলাইয়ের শহীদ ভাইদেরকে রাখতে চাই, যেহেতু আমার সময়টাতেই তারা শাহাদাত বরণ করেন। চেষ্টা করেছি পরিবারগুলোতে যাওয়ার, তাদের গল্পের সাক্ষী হওয়ার। শহীদ হাফিজ নাসির ইসলামের বাসায় গিয়েছি, সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাই ওনার কিছুদিন আগে একটা গল্পের মধ্যে বলেছেন যে উনি নাসির ইসলামের বাসায় গিয়েছিলেন, সেখানে গল্পটা ছিল। আমরা খুবই মানে জাস্ট ওনার সাথে সমবেদনা জানানোর, অংশগ্রহণের জায়গা থেকে একটা সামান্য টাকার কিছু পরিমাণ ওনার হাতে দেওয়ার পরে নাসির ভাইয়ের মা বলতেছিলেন যে আমি তোমাকে এর থেকে আরো কয়েক গুণ টাকা দেবো, তুমি কি আমার নাসিরকে ফিরিয়ে দিতে পারবা? তো ঠিক ওরকম মানে ভাইকে ওই গল্পটা টাচ করেছে ইমোশনালি। আর আমাকে যেটা সব তার থেকে বেশি সিরিয়াসলি টাচ করেছে, আমি ওনার মায়ের কথা নিয়েছি, বাবার কথা নিয়েছি। এখনও পর্যন্ত বাসায় গেলে ছবিগুলো নাসির ইসলামের অনেক ছবি এবং অনেক ক্রেস্ট, সে যে একজন মেধাবী শিক্ষার্থী ছিল সেগুলো নিয়ে ইমোশনাল হয়ে যান, কান্নায় ভেঙে পড়েন। তার দুইটা বোনের কথাগুলো আমরা নিয়েছি, কিছু জায়গায় রেকর্ড করেছি। তো ছোট বোনটা খুব আবেগঘনভাবে বলছিল যে যখন স্কুলে যাই, স্কুল ছুটি শেষে আমার ভাই আমাকে মাঝে মধ্যে আনতে যেতেন। তো এখন ছুটি শেষে আমি যখন বের হই, তো দেখি যে অনেকের ভাই আসছে তার বোনকে রিসিভ করার জন্য, কিন্তু আমি আমার নাসির ভাইকে খুঁজে পাই না। তো এই ধরনের মানে এই শহীদ ভাইদের গল্পগুলোই আসলে আমার সারা জীবন, মানে এটা ভুলবার নয়। সবচেয়ে স্মরণীয় বলতে গেলে একটা গল্প যদি বলতে বলেন তাহলে এটাই। আপনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে যখন আপ বাংলাদেশ গঠিত হলো সেখানে আপনি জড়িত ছিলেন। পরবর্তীতে আপ বাংলাদেশ ভেঙে গেল, তারা এনসিপির সাথে যুক্ত হলো। আপনার ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ার পরিকল্পনা কি? আপ বাংলাদেশে যাওয়ার প্রেক্ষিতটা ছিল আসলে আমার ভিন্ন। আমি আসলে ছোটবেলা থেকেই ক্লাস 8 থেকে ছাত্র শিবিরের সাথে জড়িত। ছাত্র শিবিরকে আমি শুধুমাত্র একটা রাজনৈতিক পরিচয়ে পরিচিত করতে চাই না, যতটুকু না রাজনৈতিক তার থেকে অনেকটা আদর্শিক সাপোর্টটা আমি এখান থেকে পেয়েছি। আমার চারিত্রিক মানে শক্তিটাকে ধরে রাখা বা এই যে বিশ্ববিদ্যালয়ে এসেও মানে আদর্শ থেকে বিচ্যুত না হওয়া, এই স্ট্রং মরাল সাপোর্টটা পেয়েছি আমি ছাত্র শিবির থেকে। তো সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনি আজকের পডকাস্টে যে একটা প্রশ্ন করেছেন যে জুলাইয়ের স্টেক মানে কাকে কতটুকু অবদান দেওয়া বা ছোটো করা, এই যে ব্যাপারটা আমার কাছে এক পর্যায়ে মনে হচ্ছিল খুব চরমভাবে যে এনসিপি জুলাইয়ের স্টেকটাকে কুক্ষিগত করছে, তাদের পকেট বন্দি করছে। তো সেই জায়গা থেকে আপ বাংলাদেশকে আমি দেখেছি যে তারা জুলাইয়ের শক্তিটাকে সার্বজনীন করতে চায়। তো জুলাইটাকে যেন কারো পকেট বন্দি না হয়ে যায়, ওই সেন্সেই আসলে ওইখানে যাওয়া। তারপরে অনেকগুলো কারণেই আপ বাংলাদেশের মানে তাদের যে পদক্ষেপ, যে স্টেপ, সেটাও আমার কাছে মনোপুত মনে হয়নি। এনসিপিতে যাওয়ার অনেক আগেই আমি আপ বাংলাদেশ থেকে বের হয়ে আসি। এখন আপ বাংলাদেশ বা এনসিপি কোনোটার কে আমি বিশুদ্ধার করছি না, বা তাদের রাজনীতি তারা তাদের জায়গা থেকে করবে। আর আমার যেহেতু আদর্শিক রাজনীতি ছাত্র শিবির, এবং ছাত্র শিবির আমি শেষ করেছি, প্রসঙ্গত শেষ করেছি, এরপরে সবার জন্য অপশন ওপেন, সে যে কোনো দিকে যেতে পারে। বাট আমি এখন শাহবাগ পশ্চিম জামাত ইসলামের যে থানা, সেই থানায় কাজ করছি। আচ্ছা, মিনহাজ ভাই বিয়ে করছেন কবে? বিয়ে তো এটা আসলে খুবই অনিশ্চিত, আনসার্টেইন একটা ইস্যু। বিয়ে যেহেতু করতেই হবে একটা সময়, এখন চেষ্টা করছি খোঁজখবর নেওয়ার। যখন আমরা শুনতে পেরেছি যে আমরা হয়তো ভবিষ্যতে একজন ডাক্তার ভাবি পেতে যাচ্ছি, কথাটা কতটুকু সত্য? না, ডাক্তার ভাবি ব্যাপারটা তা না, মানে বিয়ের জন্য চেষ্টা করছি মানে মেয়ে দেখছি বিভিন্ন জায়গা থেকে, সিবি দু এক জায়গায় আমিও দিয়েছি, দু এক জায়গা থেকে সিবি এসেছে, কথাবার্তা চলছে। বাট লাইফ পার্টনার হিসেবে
যাকে সবচেয়ে বেশি সুইটেবল মনে হবে সেটা হোক ডাক্তার বা ডাক্তারের তা বাইরে। এই বিষয়টা আমরা বেশি গুঞ্জন শুনতে পাচ্ছি যে ডাক্তারই কেউ হবে। তা বিষয়টা কি এরকম যে আপনি ডাকসুর স্বাস্থ্য পরিবেশ বিষয় সম্পাদক, এই জন্য ডাক্তারকে বেছে নেওয়া নাকি আপনার ভিপির পদ অনুসরণ করা? সাদিক ভাই ডাক্তার মেয়ে বিয়ে করেছে, এটা ভালো, বাট সবাই যে ডাক্তার বিয়ে করবে নট লাইক দ্যাট। দেখি আল্লাহ তাকদিরে কি রাখে, দোয়া রাখবেন সবাই। চেষ্টা করছি আর কি, আল্লাহ যেন ভালো জীবনসঙ্গী জীবনে জুটিয়ে দেন, সেই দোয়াই চাই আর কি। আমরা আপনার জন্য দোয়া করি এবং শুভকামনা রইল আপনার জন্য। এবং সবশেষ একটু জানতে চাই, বাংলাদেশের মানুষের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? যেহেতু আজকে আমরা লাল জুলাই গল্পের এসেছি, আজকে মেসেজ জুলাই নিয়েই বলতে চাই যে দেশ আমাদের সবার, আমরা সবাই সবার হয়ে সবার প্রতি যে মিনিমাম রেসপেক্ট, গণতান্ত্রিক জায়গা থেকে, মানে তার রাজনৈতিক চর্চা ভিন্ন হতে পারে, সে আমার মতো করে চিন্তা করতে না পারে, তার ধর্ম ভিন্ন হইতে পারে, বাট অ্যাজ এ নাগরিক হিসেবে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে প্রত্যেকের প্রতি মিনিমাম রেসপেক্টটুকু থাকা উচিত। আমরা সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করব, কিন্তু সেই সমালোচনাটা যেন সহিংসতার পর্যায়ে চলে না যায়। এটাই আমাদের জুলাইয়ের বার্তা, এটাই জুলাইয়ের শহীদ এবং আহতরা আমাদের কাছ থেকে মিনিমাম এই দায়বদ্ধতাটুকু আমাদের কাছে রেখে গেছেন। তো জুলাই শহীদ এবং আহতদের প্রত্যাশার আলোকে আমরা আমাদের বাংলাদেশটাকে গড়ে তুলব। চলুন আমরা সবাই এক হয়ে কাজ করি, আর জুলাই যেন আমরা ভুলে না যাই। প্রায়শই আমি এই আমাদের আহমদ আতাউল্লাহ সালমান একটা গান গেয়েছে, গানের লাইনটা স্মরণ করে শেষ করতে চাই, জুলাই বেঁচে থাকুক গান স্লোগানে, শহীদ ওসমান হাদি বেঁচে থাকুক গান স্লোগানে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রজন্ম 24কেও ধন্যবাদ আমাকে আজকে এত সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।